আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি শুকনো পাতা নুপুর পায়ে পর্ব সংখ্যা 7। দুপুরের তপ্ত রোদ মাথায় নিয়ে এক ছুটে আসছে ইরান। চারপাশে কাঠফাটা গরম কিংবা ক্লান্তির কোনো তোয়াক্কা নেই তার। উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ঝিলমিলের বাড়ির পৌঁছানো। মেয়েটার সে কি উন্মাতাল দৌড়! দূর থেকে দেখলে মনে হবে না জানি কি এক আকাশ ভেঙে পড়া অঘটন ঘটে গিয়েছে। তীব্র বেগে ছুটতে ছুটতে সে একসময় চৌধুরী ভিলার প্রধান ফটকটা ধপাস করে ঠেলে ভিতরে ঢোকে। সেখানে এক সেকেন্ডের জন্য দম নিয়ে আবারও পদাতিকে গতি বাড়ায় সদর দরজার দিকে, কিন্তু বিপত্তি ঘটল ঠিক বারান্দার সিঁড়িটা পার হতে গিয়েই। প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছাতে হুট করে লোহার মতো শক্ত এক মানবদেহের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায় সে। ধাক্কার তীব্রতা এতটাই লাগামহীন ছিল যে বেসামাল ইরান কয়েক কদম পিছিয়ে যায় এবং দাঁতের মাড়ি কেটে নোনা রক্তের স্বাদ পায়। যন্ত্রণায় কোকিয়ে ওঠে, দুই হাত নিজের মুখে চেপে ধরে ইরান। চোখ জোড়া মেলে তাকাতেই তার দৃষ্টিসীমানায় ভেসে ওঠে এক অচেনা যুবক। রীতিমতো অগ্নি দৃষ্টিতে সে তাকিয়ে আছে এই অনাহত অতিথির দিকে। যুবকটি বেশ রাগান্বিত স্বরে ধমকে উঠল, চোখ কি কপালে থাকে তোমার? এইভাবে দিক বেদিক জ্ঞান হারিয়ে এসে গায়ের উপর পড়ছো কেন? কে তুমি? ইরানের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে নিথর, স্তব্ধ, বাকরুদ্ধ। চোখের সামনে পুরুষালী অবয়ব, সুগঠিত চেহারা আর চোখের সেই ধারালো চাউনি দেখে সে এক নিমিষে সব ব্যথা ভুলে গিয়েছে রমণী। রূপের এমন এক পশলা রাজকীয় ঝলকানি দেখে মুগ্ধতায় তার ভেতরের সমস্ত হিতাহিত জ্ঞান যেন উড়ে গিয়েছে। মেহেরাজ ইরানের এই অবশ ভাব দেখে ওর চোখের সামনে নিজের ডান হাতটা নাড়তে থাকে। এই যে হ্যালো, তোমাকে বলছি, কোন দুনিয়ায় আছো? কে তুমি? তবুও কোনো সাড়া শব্দ নেই মেয়েটার। ইরান তখনও পলকহীন চোখে এক ধ্যানে তাকিয়ে আছে, জাদুমুগ্ধের মতো যুবকের রূপসুধা গিলতে ব্যস্ত। মেহেরাজ এবার নিজের বিরক্তির চরমে পৌঁছে গেল। বিরক্তিতে সূচক শব্দ উচ্চারণ করে গলায় ধমকে ওঠে, আজব তো, একেই তো ঝড়ের মতো এসে গায়ের উপর আছাড় খেলে, তার উপর একটা ভদ্রতা সূচক সরি পর্যন্ত না বলে বোকার মতো দাঁড়িয়ে আছো। সে আর নিয়ন্ত্রণ রাখতে পারল না। ইরানের কাঁধে হাত দিয়ে একটা মৃদু ঝাঁকুনি দিয়ে বলে, তোমাকে বলছি, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ? কাঁধের ঝাঁকুনিতে এতক্ষণে যেন মেঘাচ্ছন্ন ঘোর কাটে ইরানের। হুঁশ ফিরে আসতে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলে, সরি ভাইয়া, আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করবে কিভাবে? এমন পাগলা ঘোড়ার মতো ছুটলে তো দেওয়ালের সাথে ধাক্কা খেলেও টের পাবে না। মেহেরাজ বেশ ঝাঁঝালো গলায় শোনালো। ইরান অবশ্য ওনার সেই রুক্ষ মেজাজকে এক বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো ডাগর ডাগর চোখে চরম মুগ্ধতা মিশিয়ে জিজ্ঞেস করলো, সরি তো বললামই, তা আপনি কে বলুন তো? নিজের পরিচয় দেওয়ার আগে অন্যের তল্লাশি নেওয়াটা কেমন স্বভাব? আগে বলো তুমি কে? লোকটাকে রাখতে দেখে ইরানের ঠোঁটের কোণে এক চওড়া হাসির রেখা ফুটে ওঠে। আমি ইরান, আই মিন তানজিম সোনেরা ইরান। মেহেরাজের কপালে এক বিরক্তির ভাঁজ ফেলে বলে, আমি তোমার নামের ব্যাকরণ জানতে চাইনি, পরিচয় জানতে চেয়েছি। এই ভরদুপুর বাড়িতে, চৌধুরী বাড়িতে এমন তাণ্ডব খাড়া করার কারণটা কি? কারণ থাকবে না কেন? এটা তো আমার জানের দোস্ত, আমার বান্ধবীর বাসা। কে তোমার বান্ধবী? ঝিলমিল। এবার তো আপনার জেরা শেষ, এখন দয়া করে বলুন ভাইয়া, আপনি কে? নিজের গায়ের শার্টটা একটু ঠিকঠাক করে নিয়ে অত্যন্ত গম্ভীর্যের সাথে ঘোষণা করলো মেহেরাজ, ঝিলমিলের চাচা। সম্পর্কে আমি ওর আপন চাচা হই। সো ইউ কল মি চাচ্চু, নট ভাইয়া, মাথায় রেখো। কথাটা শেষ করে মেহেরাজ এক চুল সময় নষ্ট না করে ওকে পাশ কাটিয়ে হন হন করে বাড়ির বাইরে চলে যায়। ইরান তাকে আটকানোর বা নতুন কোনো প্রশ্ন করার সুযোগ পায় না। সে মুখ কালো করে নাক কুঁচকে ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, বললেই হলো চাচ্চু। এই হ্যান্ডসাম ছেলেকে চাচ্চু ডাকতে আমার বয়ে গিয়েছে। দূর দিগান্তে মেহেরাজের মিলে যাওয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে ইরান অবচেতনেই ফানি টনে কপাল চাপড়ায়। এমন খাসটা চোখ দিস আল্লাহ, রাস্তার কুত্তা বিলাই বাদে যারে দেখি তারই ভাল লাগে। ধ্যাত, কি হয়েছে? কি বলছিস সেই সব? নাজমা বেগম ইরানকে দেখতে পেয়ে শুধালো, কিছু না আন্টি, ঝিলু কই? ঘুমাচ্ছে। দুপুর 12টা বাজে, ও এখনো ওঠেনি? না, মহারানী তো সে, তাই। ইরান সিঁড়ি বেয়ে উপরের ঝিলমিলের ঘরের দিকে রওনা দিল। দরজার লক ঘুরিয়ে ভেতরে ঢুকতেই দেখলো পুরো রুমটা অন্ধকার ঘুটঘুটে।
দিনের আলো বাইরে রাজত্ব করলেও ঘরের ভেতরে যেন মাঝরাত নেমে এসেছে। ইরান মুখ বাঁকিয়ে অন্ধকার ঘরের মধ্যে পা রাখল। সোজা গিয়ে জানালার ভারী পর্দাগুলো দুহাতে সরিয়ে দিল। জানালার পাল্লাগুলো মেলে দিতেই দুপুরের কড়া রোদ এসে সোজা আছড়ে পড়ল বিছানায় শুয়ে থাকা ঝিলমিলের মুখের ওপর। মুখ কুঁচকে মাথার ওপর থাকা কোলবালিশটা টেনে নিজের মুখে চেপে ধরল সে। ইরান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চড়া গলায় ডাকল, এই ঝিলু, উঠ বলছিস। বেলা ডুবে তো দুপুর গড়াতে চলল, আর তোর এখনো ঘুম ভাঙছে না? ওঠ এবার। ঝিলমিল কোলবালিশের নিচ থেকে ঘুম জড়ানো বিরক্তি গলায় বলে উঠল, ধুর, ডিস্টার্ব করিস না তো, ঘুমোতে দে। ওর তাড়াতাড়ি, শোন কি হয়েছে। তোর আর আমার আলাদা আলাদা কলেজে চান্স এসেছে। ইরান ঝিলমিলের গায়ের ওপর থেকে কোলবালিশটা সরিয়ে দিয়ে বলল। আলাদা কলেজের নাম আসার কথা শুনে ঝিলমিল ঝড়ের গতিতে বিছানায় উঠে বসল। চোখ দুটো বড় সড়ো করে শুধালো, কি সত্যি এক কলেজে আসেনি? ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, মিথ্যা। তোর আর আমার একই কলেজে সিট পড়েছে, একদম আমরা যেটা চেয়েছিলাম ওটাতেই। এই জন্যই তোকে বলতে এসেছি, তুই তো আর এসব চেক করে দেখবি না। ঝিলমিল ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থেকে পরক্ষণে ইরানকে জড়িয়ে ধরে বলল, খুব ভালো হয়েছে। ইস, আমার স্বপ্নের কলেজ, তাও আবার তুই আমি একসাথে। আমি যে কত খুশি তোকে বোঝাতে পারবো না। ইরান মৃদু হেসে বলল, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, কচ্চর কোথাকার। ঝিলমিল ওয়াশরুমে গেল। এর মাঝেই নাজমা বেগম এসে দুই বান্ধবীর জন্য দুপুরের খাবার রেখে গেলেন। একটু পরে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো ঝিলমিল। ইরান তাকে বের হতে দেখে বলল, তোর চাচ্চু এসেছে, আমায় তো বলিসনি। বললে কি করতি, উল্টে বলতি এসেছে তো কি হয়েছে, এখন আমি নাচবো, এই কারণে বলিনি। খেতে খেতে জবাব দিল ঝিলমিল, কে জানে তোর চাচ্চু যে। কথাটুকু বলেই থেমে গেল ইরান। ঝিলমিল জীবনে থামিয়ে জিজ্ঞেস করলো, আমার চাচ্চু কি? কিছু না। কলেজ জীবন কিভাবে কাটাবি সেটা বল। কিভাবে আবার? পড়বো, শুধু পড়ার ওপর থাকবো। একদম সেরাদের সেরা স্টুডেন্ট হব আমি, দেখিস তুই। আগের মতো ফাঁকিবাজি আর করব না। এইচএসসিতে প্লাস আনবো। ইরান খাওয়া থামিয়ে ঝিলমিলকে বেশ খুঁটিয়ে দেখল। ঝিলমিল কপাল কুঁচকে বলল, একদম এভাবে দেখবি না আমার দিকে। তুই জাস্ট দেখিস, নিজেকে এমনভাবে বদলে ফেলি, তুই নস, আমার আম্মু পর্যন্ত নিজের মেয়েকে চিনতে পারবে না। দুই বান্ধবী মিলে আরও কিছুক্ষণ গল্প করলো। বিকেল করানোর আগে ইরান বিদায় নিয়ে ঝিলমিলের লিভিং রুম থেকে এলো। সেখানে পা রাখতেই ফুপি আর দাদিমার চড়া গলার তপ্ত কথা কাটাকাটি তার কানে এলো। আমার মতামত না নিয়ে হুট করে এইভাবে একজনকে ধরে এনে বিয়ে দিয়ে দেবে, আর আমি মুখ বুঝে মেনে নেব? দেখে তীব্র ক্ষোভ নিয়ে বলল। নূরজাহান চৌধুরী ধমকে উঠলেন, মুখ সামলে কথা বলো দেখি, একজনকে ধরে এনে মানে কি? বারিশের মতো একটা ছেলেকে তুমি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো? তোমাদের কাছে ওকে রাজপুত্র মনে হতেই পারে, কিন্তু আমার ওকে ভালো লাগে না। ওর চাল চলন, ওর অহংকারী ভাব দেখলেই আমার অসহ্য লাগে। সারাক্ষণ মুখটা কেমন করে রাখে, যেন এই দুনিয়ার কোনো কিছুতেই তার মন মতো হয়নি। আমি এমন তেতো স্বভাবের মানুষকে বিয়ে করতে পারবো না। ও আগে কেমন ছিল সেটা আমার খুব ভালো করেই জানা আছে। হ্যাঁ, তুমি বিয়ে করবে কেন? তোমার তো এখন স্বাধীনচেতা হওয়ার শখ। ভার্সিটির ছেলেদের সঙ্গে আড্ডা দিয়ে বসে সিগারেট ফুঁকতে তো তোমার বেশ ভালো লাগে। নূরজাহান চৌধুরীর কথাটা শেষ করতে না করতেই দেখি তীব্র দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। এই গোপন খবরটা যে এই মেয়েই দাদির কানে তুলেছে তা নিয়ে দিঘির মনে কোনো সন্দেহ নেই। ফুপিকে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকতে দেখে ঝিলমিল ভয়ে দুই পাশে মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করলো সে কিছু বলেনি, কিন্তু দিঘি সেদিকে পাত্তা না দিয়ে আবারও বলল, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। না করলে বাড়ি থেকে বের হয়ে যাও। আজ থেকে তোমার সব খরচ চালানো আমি বন্ধ করে দেব। নূরজাহান চৌধুরীর কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার মতো কঠোর মা যেন আর কারো না হয়। আজ বাবা বেঁচে থাকলে কখনোই আমার সঙ্গে এমন জোর জবরদস্তি করতেন না। পরিস্থিতি শান্ত করতে ঝিলমিল আমতা আমতা করে মাঝখান থেকে বলে উঠল, এমন করছো কেন ফুপি? বারিশ চাচ্চু খারাপ কোথায়? মানুষ হিসেবে তো বেশ ভালোই। ঝিলমিলের কথায় দিঘি যেন আরো তেতে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, তোরে যখন এতই ভালো লাগে তুই গিয়ে বিয়ে কর।
ঝিলমিল চট করে মাথা নিচু করে নিল। ওষ্ঠাদার কামড়ে অত্যন্ত মৃদু স্বরে বিড়বিড় করলো, আমি কিভাবে? মানে উনি তো চাচ্চু হন। বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যা এখান থেকে। নূরজাহান চৌধুরী হাত তুলে দিঘিকে থামিয়ে দিয়ে বললেন, তুমিও আর একটা কথাও বাড়াবে না। এই বিষয়ে আমি আর কোনো অজুহাত শুনতে ইচ্ছুক নই। শহরের একটা অভিজাত জিমনেশিয়ামে ভারী ওয়েট তোলার ধাতব শব্দ আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা রক মিউজিকের তালে তালে ঘাম ঝরাচ্ছিল কয়েকজন যুবক। বারিশ, মেহরাজ আর ওদের আরও কয়েকজন বন্ধু মিলে আজ উইকেন্ডের জিম সেশনটা বেশ জমিয়ে তুলছে। বারিশ একটা ভারী বারবেল হাতে নিয়ে অত্যন্ত মনোযোগের সাথে বাইসেপ কার্ল করছিল। কপালে জমে থাকা ঘাম বেয়ে বেয়ে পড়ছে চিবুক দিয়ে। ওর শরীরের গঠন যে পরিমিত যত্ন আর কঠোর পরিশ্রমের ছাপ আছে তা এই মুহূর্তে বেশ স্পষ্ট। তার ঠিক পাশেই মেহেরাজ ট্রেডমিলে রানিং শেষ করে গতি কমিয়ে দিল। টাওয়াল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে সে বারিশের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কী রে, আজকে জিমেই রাত পার করার ইচ্ছে আছে? যে গতিতে ওয়েট বাড়াচ্ছিস, লিগামেন্ট ছাড়বি নাকি? মেহেরাজের কথায় ব্রেন প্রেসারে শুয়ে থাকা ওদের আরেক বন্ধু নীল বুক ভরে শ্বাস নিয়ে ওয়েটটা স্ট্যান্ডে তুলে রাখলো। তারপর উঠে বসে বলল, বাদ দে মেহেরাজ, চৌধুরী বাড়ির হবু জামাই বলে কথা, বিয়ের আগে তো বডি একটু ফিট রাখতেই হবে। বারিশ নিজ কাজে মগ্ন। বন্ধুদের হাসাহাসি আর খোঁচাখুচি যেন ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে অত্যন্ত মনোযোগের সাথে লাস্ট স্টেজটা পার করে সেদিকেই নজর দিচ্ছে। ঠিক তখনই বেঞ্চের ওপর রাখা ওর ফোনটা ভাইব্রেট করে কেঁপে উঠল। একটা নতুন মেইল এসেছে। বারিশ বারবেলটা সাবধানে স্ট্যান্ডে লক করে রেখে উঠে বসল। কপালে জমে থাকা ঘামটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফোনটা হাতে নেয়। সেদিন একটা কলেজে প্রফেসরের পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল। স্ক্রিনে আসা মেইলটা মূলত সেটারই কনফার্মেশন লেটার। ওর অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল হয়েছে। সেটা শুধু কলেজ না, কলেজ ভার্সিটি দুটোই। মেইলটা দেখে বাড়ির শান্ত হয়ে উঠে দাঁড়ালো। টাওয়াল দিয়ে ঘাড় আর মুখের ঘাম মুছতে মুছতে সবার উদ্দেশ্যে বলল, আমি কলেজে জয়েন করেছি। এতক্ষণ যে যার মতো আড্ডা দিচ্ছিল আর হাসাহাসি করছিল। বারিশের এই আকস্মিক ঘোষণায় সবার হাসির রোল এক লহমায় থেমে গেল। প্রত্যেকে চরম বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। নীল হাতের পানির বোতলটা নামিয়ে রেখে চোখ কপালে তুলে বলল, কলেজ মানে? আর ইউ প্ল্যানিং টু গেট অ্যাডমিটেড ইনটু কলেজ অ্যাগেইন অ্যাট দিস এজ? তুই আবার কলেজে ভর্তি হবি কেন? বাড়ির শার্টের হাতা দুটো কানই পর্যন্ত গুটিয়ে নিতে নিতে নির্লিপ্ত গলায় বলল, স্টুডেন্ট হিসেবে নয়, শিক্ষক হিসেবে। মেহেরাজ দ্রুত ট্রেডমিল থেকে নেমে বারিশের সামনে এসে দাঁড়ালো। ওর কপালে হাত দিয়ে জ্বর দেখার ভান করে বলল, সুস্থ আছিস তুই? তুই করবি শিক্ষকতা? মানে সিরিয়াসলি বারিশ? বারিশ ওর হাতটা কপাল থেকে সরিয়ে বিরক্ত গলায় বলল, এত নাটক করছিস কেন? নাটক তুই করছিস। তোদের এত বড় পারিবারিক ব্যবসা আছে, তার উপর তোর আর আমার যৌথ অর্থায়নে কানাডায় একটা আইটি স্টার্ট আপ কোম্পানি আর রিয়েল এস্টেট প্রজেক্ট চলছে। এইসব প্রজেক্ট ছেড়ে তুই কলেজে গিয়ে শিক্ষকতা করবি? আর শোন, এখন আবার বলিস না কানাডার প্রজেক্ট দুটো আমাকে একাই হ্যান্ডেল করতে হবে, কারণ আমার নিজেরও পারিবারিক ব্যবসা আছে। এখন থেকে সেটাও আমাকে ফুল টাইম দেখতে হবে। আমি কি তোকে একবারও বলেছি সব ছেড়ে দেব? সব থাকবে, সাথে আমি যেটা চাই ওইটাও। মেয়েরাজ কিছুক্ষণ ওর দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কাঁধে ব্যাকপ্যাকটা ঝুলিয়ে জিম থেকে বের হয়ে এলো। পার্কিং লটে এসে 2 দিন আগে কেনা নিজের ডুকাটি প্যানিকেল বাইকটা স্টার্ট দিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলো। বাসার সামনে এসে বাইক থামাতে জারিফ প্রায় দৌড়ে ওর সামনে চলে এলো। ও বেশ উত্তেজিত গলায় বলল, তোমার অপেক্ষাতেই ছিলাম চাচ্চু, বাইকটা একটু দাও না, বন্ধুদের সাথে রাইডে যাব। বলতে বলতেই সে বারিশের মাথা থেকে হেলমেটটা টেনে নিজের মাথায় পরে ফেললো। বারিশ এক মুহূর্তের জন্য ওর কাণ্ড দেখল, তারপর কোনো কথা না বলে হেলমেটটা পুনরায় জারিফের মাথা থেকে খুলে নিজের হাতে এনে বলল, তোর না নিজস্ব একটা বাইক আছে? আরে ধুর, আমার বাইকটা তো সাধারণ একটা 150 সিসির বাইক, আর তোমারটা তো আস্ত একটা দানব। বন্ধুদের সামনে একটু ভাব মারবো। তোমারটা দাও চাচু প্লিজ। সরি, ইউ নো মাই রুলস, আই নেভার শেয়ার মাই পার্সোনাল স্টাফ। তাই বলে আমাকেও দেবে না? আমি তো তোমার ছেলের মতোই, দাও না প্লিজ, জাস্ট একটা চক্কর দিয়ে চলে আসবো।
সোজা সাপটা ঠান্ডা গলায় বলল বারিশ। নিজের ছেলে হলেই দিতাম না, আর তুই তো ছেলের মতো। বেশি শখ থাকলে তোর বাপকে গিয়ে বল এমন একটা কিনে দিতে। এটা আমি নিজের টাকায় কিনেছি, কাউকে দেব না, সর। জারিফ প্রচণ্ড বিরক্ত আর ক্ষোভ ভরা চোখে চাচাকে বাসার ভেতরে ঢুকে যাওয়া দেখলো। ও বিড়বিড় করে গালিও দিল। এদিকে লিভিং এরিয়াতে পা রাখতেই জারিফের ছোট বোন জারিন চাচার পথ আটকে দাঁড়িয়ে গেল। গম্ভীর মুখে বলল, তুমি খুব খারাপ চাচ্চু। বারিশ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, আমি কি করেছি? এত বছর পর তুমি বিদেশ থেকে এসেছো, অথচ আমাদের জন্য কিছুই আনোনি। আবার বাইরে গেলেও আমার জন্য একটা চকলেট পর্যন্ত আনো না। 8 বছরের জারিন খুব করুণ গলায় নিজের অভিমান উগরে দিল। বারিশ মেয়েটার ওইটুকু অভিমানী মুখের দিকে তাকিয়ে একটু নরম হলো। জারিনকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমি যখন কানাডায় ছিলাম তখন তো তুই একদিনও আমার সঙ্গে ফোনে কথা বলতি না। একটাবার বললে আর যাই হোক তোর জন্য কিছু না কিছু নিয়ে আসতাম। রান্নাঘর থেকে শিউলি বেগম বের হতে হতে বললেন, তাই বলে এমন খালি হাতে কেউ বিদেশ থেকে আসে বারিশ? 7-7টা বছর পর তুমি দেশে ফিরলে, অথচ পরিবারের মানুষগুলোর জন্য একটা সুতোও আনলে না। বারিশ শিউলি বেগমের কথা কোনো উত্তর দিল না। ও সত্যিই একটা কানাকড়িও আনেনি। নিজের প্রয়োজনীয় কয়েকটা কাপড় চোপড় একটা ব্যাগে পুরে ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছে। বিদেশ থেকে ফিরতে হলে যে সবার জন্য উপহার কিনতে হয়, এই সাধারণ জাগতিক নিয়মটা ওর মাথাতেই আসেনি। অবশ্য মেহেরাজ ওকে শপিং মলে নিয়ে গিয়ে অনেক জোর করেছিল সবার জন্য কেনাকাটা করতে, কিন্তু বারিশ তখন মেহেরাজের কথায় পাত্তাই দেয়নি। ওর ভাবনার মাঝে জারিন মুখ ফুলিয়ে আবার বলে উঠল, ঝিলমিল আপুর চাচ্চু বিদেশ থেকে ওদের জন্য কত কি এনেছে। ঝিলমিল আপুকে অনেকগুলো সুন্দর সুন্দর পুতুল দিয়েছে, আর তুমি আমার জন্য একটা পুতুলও আনোনি। ঝিলমিল নামটা শুনতে বারিশের মুখের ভাব এক নিমিষে বদলে গেল। ও ভুরুকুচকে জারিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঝিলমিলকে তুই আপু ডাকিস? জারিন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আপুই তো। বারিশের মনের ভেতরে কৌতূহলটা আরেকটু চাড়া দিয়ে উঠল। গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করেই বলল, ওর পুতুল ভালো লাগে বুঝি? হ্যাঁ, একটু আগেও তো ও আমাদের বাসায় এসেছিল। কেন চাচ্চু, তুমি কিনে দেবে? জারিন বেশ আশাবাদী চোখে ওর দিকে তাকালো। বারিশ কিছু বলার আগেই শিউলি বেগম বললেন, আর মানুষ পেলি না জারিন, যে তোকে কিছুই কিনে দেয় না সে আবার ঝিলমিলকে পুতুল কিনে দেবে? বারিশ শিউলি বেগমের কথার কোনো জবাব দিল না। ও জারিনের গালটা হালকা টিপে দিয়ে বলল, ঠিক আছে, ভুল হয়ে গিয়েছে আমার। এবার আমি রুমে যেতে পারি? জারিন কিছুক্ষণ বড় বড় চোখ করে নিজের অদ্ভুত চাচার দিকে তাকিয়ে থেকে অবশেষে মাথা নাড়ল। কেমন মানুষ ভাই, একবারের জন্য বলল না যে এরপর যখন বাইরে যাব তোমার জন্য পুতুল নিয়ে আসব। বারিশ নিজের ঘরের দিকে যেতে যেতে বুয়াকে কফি অর্ডার দিল। রুমের ভেতরে পা রেখে গা থেকে শার্টটা আগলা করতেই খোলা ব্যালকনির ওপাশ থেকে ভেসে এলো বাংলা গানের এক মৃদু সুর। বারিশের শটান কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। খানিকটা কৌতূহল নিয়ে সে ধীর পায়ে সেদিকে পা বাড়ায়। ডান হাতে তখন বুয়ার রেখে যাওয়া ধোয়া ওঠা কফি। বেলকনির রেলিং ঘেঁষে দাঁড়াতে উপরতলার দিকে চোখ আটকে গেল যুবকের। সেখানে ছাদের কিনারায় নীল রঙের একটা টি শার্ট আর জিন্সের স্কার্ট পরা এক কিশোরী আপন মনে খেয়ালে নাচতে ব্যস্ত। মাথার ওপরে মেঘ জমেছে, দুয়াক ফোঁটা শ্রাবণের বিন্দু ঝরে পড়ছে চত্বরে। ছাদের দরজার পাশেই রাখা ছোট্ট একটা সাউন্ড বক্সে গান বাজছে, আর সেই তালে তাল মিলিয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে চলেছে চৌধুরী বাড়ির নাতনি। মেয়েটি তখন বারিশের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলেও তার চিনতে 1 সেকেন্ডও ভুল হলো না। ছিপছিপে গরম কাঁচা দুধে আলতা মেশানো ফর্সা গায়ের রং, আর পিঠ অবধি এলিয়ে রাখা চুল। এটা সেই অবাধ্য মেয়েটা ছাড়া আর কে? ওর নাচের চেয়ে হাত পায়ের ছটফটানি আর লাফঝাপে বেশি স্পষ্ট হয়ে উঠেছে। নাচছে কম, লাফাচ্ছে বেশি। জল তরঙ্গের ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ঝিলমিল। বারিশ আনমনে নামটা উচ্চারণ করলো। ঘাড়টা সামান্য উঁচিয়ে ভুরু কুচকে সেদিকে তাকিয়ে রইল। গানের তালের সাথে তাল মিলিয়ে সত্যি সত্যি যেন কোনাকুনি কোনো একদিকে চলে গেল, একদম বারিশের চোখের আড়ালে। বারিশ কফির মগটা রেখে ঝটপট রুম থেকে বের হয়ে নিজেদের বাসার ছাদের দিকে গেল। সে নিজেও জানে না কেন যাচ্ছে সে। ছাদের শেষ ধাপে পা রাখতেই পুরো অবয়বে কিশোরীটি ধরা দিল তার চোখে।
মেয়েটা এখন আর নাচছে না, ছন্দ থেমে গিয়েছে তার। ফুল গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে সে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, তারপর ফুলগুলো হাত দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে নিজের উপরেই ছড়িয়ে দিল পাপড়ির বৃষ্টির মতো। ঝিলমিল দাঁড়িয়ে আছে ওদের ছাদের একদম অপর প্রান্তে, আর বাড়ির শেহরিয়ার ভিলার এই অংশে। তাদের ছাদে কোনো রেলিং নেই, সে নিজেও একদম সীমানার কাছাকাছি চলে এসেছে। এবার সে দেখলো মেয়েটা রেলিংয়ের উপর উঠে শূন্যে পা ঝুলিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে। এক মুহূর্তের অসতর্কতায় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারিশের বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। সে হাত বাড়িয়ে মেয়েটাকে বাধা দেওয়ার জন্য চিৎকার করতে চাইল, কিন্তু যা অঘটন ঘটার তা বারিশের সঙ্গেই ঘটে গেল। ভেজা ছাদের শ্যাওলা পড়া পিচ্ছিল মেঝেতে পা পিছলে মুহূর্তে নিয়ন্ত্রণ হারালো সে। শরীরটা ছিটকে চলে গেল শূন্যে। বারিশের গলা চিরে তখন শুধু একটা শব্দই বের হয়ে এলো, হোয়াট দ্য ফাক। ধপাস করে বস্তা পড়ার মতো বিকট শব্দ হলো। বাড়ির নিচে কনস্ট্রাকশন কাজের জন্য রাখা হয়েছিল মোটা বালির স্তূপ। বাড়ির সজরে গিয়ে আছাড় খেয়ে পড়লো সেটার উপর, একদম গেড়ে গেল। ডান হাতটা বালির ভেতরে অদ্ভুতভাবে মুচড়ে গেল। তীব্র এক মোচড়ানিতে ব্যথার টের পেল ও। হাতটা নিশ্চিত মোচকে ভেঙে গিয়েছে, কিন্তু সেই ব্যথাটা বেশিক্ষণ অনুভব করার সুযোগ পেল না সে। অত উপর থেকে আছাড় খাওয়ায় চোট সরাসরি এসে লেগেছে ওর মাথায়। মাথার এক পাশ যেন চরচর করে ফেটে রক্ত গড়িয়ে পড়ার উপক্রম হলো। চোখ মেলে তাকানোর চেষ্টা করলো বারিশ, তবে এক ঝাঁক জোনাকি পোকা ছাড়া আর কিছুই দেখল না। বিড়বিড়ালো শুধু, ইডিয়েট, স্টুপিড মেয়ে। ব্যথার তরঙ্গ শিরা বেয়ে মাথায় ধাক্কা দিতে লাগলো। মনে হলো মাথার শর্ট সার্কিট হয়ে চোখের সামনে জ্বলন্ত স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো পুরো পৃথিবীটা এক সেকেন্ডের মধ্যে ব্ল্যাক আউট হয়ে গেল। কোনো কিছু ভাববার বা বোঝার আর সুযোগ রইল না সেই মুহূর্তে। একদম ডিরেক্ট অজ্ঞান। বারিশের সেই আকাশ কাঁপানো চিৎকার আর ঠিক তার পরপরে নিচে কিছু একটা পড়ার বিকট শব্দ, দুটোই ঝিলমিলের কানে এসেছে। দ্রুত পায়ে দৌড়ে ছাদের এপাশের কিনারায় এসে দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই চোখ দুটো ছানাবড়া হয়ে গেল মেয়েটার। বড় বড় চোখ করে ও দেখলো বাড়ির ঢিবির উপর চার হাত পা ছড়িয়ে একদম নিথর হয়ে পড়ে আছে ভাইজান বাড়ির শেহরিয়ার। পরনে কালো স্লিভলেস গেঞ্জি আর ধূসর ট্রাউজারের উপর বালির এমন আস্তরণ পড়েছে, পোশাকের আসল রংটাই ঢাকা পড়ে গিয়েছে। ধুলোবালিতে মাখামাখি হয়ে একদম চেনা যাচ্ছে না। ও দুই হাত নিজের মুখে চেপে ধরে পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার করে উঠল, ও আল্লাহ, বারিশ চাচ্চু, আয় হায়, বারিশ চাচ্চু তো মরে গেল। ঝিলমিল পাগলের মতো সিঁড়ির দিকে দৌড় লাগালো। ছাদ থেকে নিচে নামতে নামতে ও চিৎকার করে পুরো বাড়ির জানান দিতে লাগলো, কোথায় তোমরা সবাই? ফুপি, তুমি কই? জলদি আসো, তোমার হবুবার তো শেষ।